মোদী সরকার ভারতবর্ষের জনগণের সঙ্গে ধোঁকা করেছে, একটা প্রতিশ্রুতি তারা পালন করতে পারেনি। একটা নতুন করে জনকল্যাণমুখী সার্বিক একটা সিদ্ধান্ত নিতে পারেনি। মানুষ বিভাজনের রাজনীতিতে পড়ে বেছে নিয়েছে, টাকা, অর্থ, ক্ষমতা ব্যবহার করে তারা ক্ষমতা দখল করতে চাইছে। সুপার স্পেশালিটি হাসপাতাল গড়ে তোলা হবে, কোথায় সে হাসপাতাল? রাজ্যে এইমসের মতো একটা হাসপাতাল গড়ে তোলা হবে, রাজ্যের এইমস আনা হবে, অ্যাপোলো আনা হবে, কোথায় সে হাসপাতাল? ভারতীয় জনতা পার্টির সরকার গত 6 বছর ধরে কাজের কাজ কিছুই করতে পারে, মানুষকে বোকা বানানো, ধোঁকা দেওয়া ছাড়া আর কিছু। তীব্রমাথা তীব্রতা জনগোষ্ঠীর স্বার্থকে বিক্রি করে, মাথাকে বিক্রি করে এই দলের যিনি সুপ্রিমো তার ব্যক্তিগত কিছু আদায় করতে পেরেছে। মহিলা জাতীয়তা পার্টি পুরো জাতিকে বিক্রি করে দিল, নো কম্প্রোমাইজ, পুরোপুরি সারেন্ডার করে দিল। আনারসের মধ্যে পদ্মফুল ফুটিয়ে দিয়েছে। গ্রেটার ত্রিপুরাল্যান্ড কিছুই নেই, কনস্টিটিউশনাল সলিউশন কিছুই নেই, মোর এম্পাওয়ারমেন্ট কিছুই নেই। ওয়ান লাস্ট ফাইটটা তো নিজের বোনের জন্য ছিল, ওয়ান লাস্ট ফাইট মন্ত্রিসভায় সামিল হওয়ার জন্য ছিল। মানে মানুষকে ভুলবো যে দেখো मैंने ला दिया तुम्हारे लिए, क्या ला दिया? लड्डू, दिल्ली का लड्डू लाया। আদিবাসীরা এই রাজ্যে কিংবা দেশে যাই পেয়েছে কংগ্রেসের দ্বারা। নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 পর্দায়। আমি আপনাদের সাথে রয়েছি পূজা। আমরা প্রত্যেকেই জানি যে বর্তমানে রাজ্যে লোকসভা নির্বাচনের একটি নির্ঘণ্ট প্রকাশের সময় এসে দাঁড়িয়েছে এবং তাকে নিয়ে দামামা বেজে গেছে প্রত্যেকের মধ্যে বা প্রত্যেকটি দলের নেতৃত্বদের থেকে শুরু করে প্রত্যেক কার্যকর্তাদের মধ্যে আমরা একটা উৎসবের মেজাজে এই নির্বাচনকে নিয়ে কাজ করার তাগিদ দেখতে পাচ্ছি। এবং এই সময় দাঁড়িয়ে প্রত্যেক রাজ্যের জনগণরা চাইছেন যে তাদের যারা নেতৃত্বরা রয়েছে, তাদের যারা জনপ্রতিনিধিরা রয়েছে, তাদের কি বক্তব্য রয়েছে, তারা কি বলছেন তাদের উদ্দেশ্যে বা জনগণের জন্য কি করবেন, কি আশ্বাস দিচ্ছেন, সেগুলো জানতে চাইছে। সেই উদ্দেশ্যে আমরা আমাদের একান্ত সাক্ষাৎকারে এই মুহূর্তে আমাদের সাথে পেয়ে গেছি রাজ্যের নেতৃত্বদের মধ্যে হেভিওয়েট নেতৃত্ব বলাই চলে। রাজ্যের কংগ্রেস দলের একজন বিধায়ক, তার পাশাপাশি আগরতলা বিধানসভা কেন্দ্রের বিধায়ক এবং সিডব্লিউসি কমিটির যিনি সদস্য রয়েছেন, আমাদের সাথে রয়েছেন সুদীপ রায়বাবু। স্যার, প্রথমে স্বাগত আপনাকে ত্রিপুরা নিউজে। ধন্যবাদ আপনাকে এবং আপনার দর্শকদের। আমরা প্রথমেই জানতে চাইব যে আজকে লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের দিন, আর কিছুক্ষণের মধ্যে সেই সময় আসতে চলেছে এবং তাকে নিয়ে প্রত্যেকের মধ্যে একটা অপেক্ষা ছিল, সেই অপেক্ষার অবসান ঘটতে চলেছে। তাছাড়াও রাজ্যে আমরা ইতিমধ্যে নানান উত্থান পতন দেখতে পেয়েছি প্রত্যেকটি রাজনৈতিক দলের। আমরা জানতে চাইবো বর্তমানে রাজ্যের সার্বিক পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? রাজ্যের না, দেশের ন্যাশনাল নির্বাচন, দেশের প্রেক্ষাপটে আমি কথা বলতে চাই। প্রায় 10 বছর ধরে একটি সরকার নির্বাচনে যে প্রতিশ্রুতি দিয়েছিল, মানুষ এখন উপলব্ধি করতে পারছে যে এগুলো সব ভাওতা, ধোকা। না খাউঙ্গা কিসি কো খানে না দুঙ্গা যা স্লোগান ছিল, এখন দেখতে পাচ্ছি ইলেকট্রাল বন্ডসের ইসিআই যে তালিকা প্রকাশ করেছে, এতে একটা জিনিস পরিষ্কার হয়ে গেছে যে ইডি, ইনকাম ট্যাক্স, সিবিআই কে পাঠিয়ে তাদের থেকে মোটা অঙ্কের টাকা তারা চাঁদা হিসাবে ডাকাতি করেছে। মানে এটাকে এক্সট্রাকশন অফ মানি বলার জন্য। তার মানে ইন্ডিপেন্ডেন্ট এজেন্সি যেগুলো রয়েছে সেগুলোকে ব্যবহার করে প্রচুর টাকা, হাজার হাজার কোটি টাকা ইলেকট্রাল বন্ডের মাধ্যমে, যা নিয়ে কংগ্রেস প্রথম থেকে বিরোধিতা করেছিল, আজকে দিনের আলো মতো পরিষ্কার হয়ে গেছে সুপ্রিম কোর্টের ভার্ডিক্টের পর এবং এই ইসিআই সেই তালিকা প্রকাশিত করার পর, যে সিবিআই, ইডি, ইনকাম ট্যাক্সের মাধ্যমে যেখানেই যখন রেড হয়েছে, সময়গুলো দেখে নেবেন, ঠিক কিছুদিন বাদেই তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা আদায় করতে সক্ষম হয়েছে ভারতীয় জনতা পার্টি। তো করাপশনের ভারতবর্ষের ভূখণ্ডে এত বড় চাঁদার করাপশন, ডাকাইতি কখনো এর পূর্বে ঘটেনি।
কাজে মোদী সরকার সম্পূর্ণভাবে করাপ্ট। মোদী সরকার ভারতবর্ষের জনগণের সঙ্গে ধোঁকা করেছে, একটা প্রতিশ্রুতি তারা পালন করতে পারেনি, একটা নতুন করে জনকল্যাণমুখী সার্বিক একটা সিদ্ধান্ত নিতে পারেনি। মানুষ বিভাজনের রাজনীতিতে ওরা বেছে নিয়েছে, টাকা অর্থ ক্ষমতা ব্যবহার করে তারা ক্ষমতা দখল করতে চাইছে। আমার বিশ্বাস মানুষ দেশবাসী এত বোকা নয়, মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করবে এবং এই রাজ্যের মানুষও আমাদের মূল স্রোত থেকে তো আলাদা না, এই রাজ্যের মানুষও তাদেরকে প্রত্যাখ্যান করবে। ইতিমধ্যে আমরা বিধানসভায় যে বাজেট রয়েছে সেই বাজেট পেশ হতে দেখেছি এবং যদি আমরা বলি যে বাজেটে আমরা এবারও কোটি কোটি টাকার ঘাটতি দেখতে পেয়েছি, এর পূর্বের বাজেটও আমরা দেখতে পেয়েছি। আপনি বিধায়ক হিসাবে সেখানে উপস্থিত ছিলেন এবং আমরা বহুবার এই বিষয়টিকে নিয়ে আপনাকে সোচ্চার হতেও দেখেছি, কিন্তু আমরা জানতে চাইবো যে এবারে যে বাজেট প্রকাশ হয়েছে তা কতটুকু জনমুখী বলে আপনি মনে করেন? জনমুখী বাজেট তো পেশ হয়, বাজেটে অনেক প্রতিশ্রুতি দেওয়া থাকে, কিন্তু দেখা যায় যে যেরকম ধরুন আমি মানুষের এতটা তো বাজেট নিয়ে মানুষ এতটা বুঝবে না। রাজ্যে অত্যাধুনিক সুপার স্পেশালিটি হাসপাতাল গড়ে তোলা হবে, কোথায় সে হাসপাতাল? রাজ্যে এইমসের মতো একটা হাসপাতাল গড়ে তোলা হবে, রাজ্যের এইমস আনা হবে, অ্যাপোলো আনা হবে। পত্রিকার খবরের কাগজ আপনারা যখন যারা এসেছিলেন দারুণভাবে কয়েকদিন নিউজ করেছিলেন, কোথায় সে হাসপাতালগুলো? কাজে বাজেটে যা বলা হয় খবরের কাগজের জন্য, মানুষকে বোকা বানানোর জন্য, এটা বাস্তবায়িত করা হয় না। এরকম বহু জিনিস রয়েছে যে বাস্তবায়িত হয় না, যার প্রেক্ষিতে বলেন যে ঘাটতি বাজেট বোঝা যাচ্ছে টাকা খরচা করতে ব্যর্থ, বিভিন্ন দপ্তরের টাকা অপব্যয় হয়ে থাকে, খরচা করতে পারছে না। কাজেই এই ঘাটতি বাজেট একটা অর্থনৈতিক বিশৃঙ্খলায় তাই প্রমাণ রাখে। কাজে আমি বলবো আসল মানুষের সমস্যার সমাধান না করে বড় বড় কথা বলি আড়ানো ছাড়া মানুষের প্রাপ্তি কিছুই নেই। বাজেট তো পেশ হবে, আমরা বিরোধী আছি বলে বিরোধিতা করি তা না, গঠনমূলক আলোচনা আমরা করি, তাদের ভুল ত্রুটি আমরা ধরিয়ে দিই যাতে করে সরকার মানুষের সাথে কাজ করে। কিন্তু দেখতে পাচ্ছি এই সরকার, ভারতীয় জনতা পার্টির সরকার গত 6টি বছর ধরে কাজের কাজ কিছুই করতে পারেনি। এটা শুধু মানুষকে বোকা বানানো, ধোঁকা দেওয়া ছাড়া আর কিছু। আমরা যদি বলি আপনারা যারা নেতৃত্বরা রয়েছেন, আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি লোকসভা নির্বাচনকে নিয়ে আপনারা দিল্লিতে যাচ্ছেন, কেন্দ্রীয় নেতৃত্বের সাথে সাক্ষাৎকার করছেন এবং সেখানে আমরা যদি রাজ্যের বিশেষভাবে আমরা দেখতে পাই যে চায়ের দোকানগুলোতেই বিশেষভাবে রাজনৈতিক বিষয়গুলোর আলোচনা হয়। সেখানে যদি যাই সেখানে লোকজনের মধ্যে একটা বিষয় শোনা যায় যে প্রত্যেকেই বলেন যে রাজ্যে কংগ্রেসের নেতৃত্বরা বহুবার বলেছেন রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী রাজ্যে আসবে, কিন্তু রাজ্যের পার্শ্ববর্তী রাজ্যগুলিতে ওনারা এসেছেন, ভিজিট করেছেন, তাদের বিভিন্ন কর্মসূচি দেখা যায়, কিন্তু আমাদের রাজ্যে এখনো পর্যন্ত আসেনি। সেটা কি? দেখুন, এই যে ভারত জোড়ো ন্যায় যাত্রা মণিপুর থেকে আরম্ভ করার একটা কারণ রয়েছে, আপনারা সেটা জানেন। জ্বলন্ত প্রমাণ, M to M, মণিপুর টু মুম্বাই। ত্রিপুরা যদি আসতো তারপর সেম রাস্তার মধ্যে ব্যাক করতে হবে, 3 সাইডস বাংলাদেশ। কাজেই সেই ভারত জোড়ো ন্যায় যাত্রার মধ্যে ত্রিপুরা সামিল করা হয়নি। তার মানে এই নয় যে রাহুল গান্ধী আর প্রিয়াঙ্কা গান্ধী আসবেন না, খুব শীঘ্রই ওনারা দুজনেই, খার্গে সাহেব সহ ওনারা আজকে পদার্পণ করবেন। কাজেই ত্রিপুরা ইজ ভেরি মাচ দেয়ার টার্গেট, তাদের প্রেরোগেটিভ রয়েছে এবং আমরা বিশ্বাস করি অল্প কিছুদিন মধ্যে রাজ্যবাসী রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, মল্লিকার্জুন খার্গে সহ এক গাদা স্টার প্রচারককে দেখতে পাবো। আমরা ইতিমধ্যে রাজ্যে একটি চুক্তি দেখতে পেয়েছি, এই লোকসভা নির্বাচনের প্রাক মুহূর্তে যে চুক্তি হয়েছে কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার এবং রাজ্যের একটি আঞ্চলিক দল ত্রিপুরামথার মধ্যে, এবং সেখানে আমরা দেখতে পাই যে একজনকে, অর্থাৎ পূর্ব ত্রিপুরা আসন থেকে বিজেপি দল থেকে যাকে প্রার্থী করা হয়েছে, সেই প্রার্থী রাজ্যে বলাই চলে রাজ্য রাজনীতিতে অনেকটাই নয়া মুখ এবং তার পাশাপাশি 2জন মন্ত্রিত্ব দেওয়া হয়েছে ক্যাবিনেটে। কিন্তু সেখানে যিনি ত্রিপুরামথার প্রাক্তন চেয়ারম্যান রয়েছেন তিনি বলছেন যে তাদের মধ্যে কোনো অ্যালায়েন্স হয়নি, শুধুমাত্র একটি চুক্তি হয়েছে। এবং যদি আমরা বলি, পূর্বে আমরা দেখতে পাই যে ত্রিপুরামথার যিনি প্রাক্তন চেয়ারম্যান রয়েছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন, তিনি বহুবার বলেছেন যে ত্রিপুরামথাদের বা ত্রিপুরাসাদের গ্রেটার ত্রিপুরাল্যান্ড ছাড়া কোনো ধরনের কম্প্রোমাইজ তিনি করবেন না। কিন্তু বর্তমানে আমরা চুক্তিতে যেতে দেখছি
তিপ্রাসাদের গ্রেটার তিপ্রাল্যান্ডও তারা পায়নি, তবে কি সেখানে তিপ্রাসাদের কোনোভাবে ঠকানো হচ্ছে? আপনার দৃষ্টিভঙ্গি থেকে আপনি বিষয়টি কিভাবে দেখছেন? তিপ্রামাথা তিপ্রাসা জনগোষ্ঠীর স্বার্থকে বিক্রি করে, মাথাকে বিক্রি করে এই দলের যিনি সুপ্রিমো তার ব্যক্তিগত কিছু আদায় করতে পেরেছে। মহিলা জাতীয়উল্লাহ পার্টি পুরো জাতিকে বিক্রি করে দিল, নো কম্প্রোমাইজ, পুরোপুরি সারেন্ডার করে দিল, মানে আনারসের মধ্যে পদ্মফুল ফুটিয়ে দিয়েছে। তারপর কি স্লোগান ছিল? গ্রেটার তিপ্রাল্যান্ড, কিছুই নেই। কনস্টিটিউশন সলিউশন, কিছুই নেই। মোর এম্পাওয়ারমেন্ট, কিছুই নেই। ওয়ান লাস্ট ফাইটটা তো নিজের বোনের জন্য ছিল। ওয়ান লাস্ট ফাইট মন্ত্রিসভায় সামিল হওয়ার জন্য ছিল। তাহলে যদি আমি বলি তিপ্রামাথা তিপ্রাসা জনগোষ্ঠী তাদের মাথা গুনিয়ে ভোট আদায় করে আবেগপ্রবণ অবাস্তব কিছু ডিমান্ড নিয়ে, এই যে অবাস্তব বলছি গ্রেটার তিপ্রাল্যান্ড, এরাও জানে, হাসি মজাকে এরাও বলতো ये संभव नहीं, मेरे को पता है, लेकिन मैं क्या करूं। শুধু আবেগটাকে মিসইউটিলাইজ করে তাদের স্বার্থ সিদ্ধি করার জন্যই হচ্ছে তিপ্রামাথার জন্ম। আদিবাসীরা এই রাজ্যে কিংবা দেশে যাই পেয়েছে কংগ্রেসের দ্বারা। সংবিধান সংশোধনের মাধ্যমে 6 শিডিউল তৈরি করা, এডিসি প্রদান করা, 17 থেকে 20টা আসন বৃদ্ধি করা সংবিধান সংশোধনের মাধ্যমে, বনাধিকার আইন, এমজিএনরেগার আইন, খাদ্য সুরক্ষার আইন, স্বাস্থ্যের অধিকারের আইন, শিক্ষার অধিকারের আইন, এই সব তো কংগ্রেসের দেন। কি করেছে বিজেপি? কি করেছে? আর রিজনাল পার্টি কি বা করার ক্ষমতা রয়েছে আদার দেন ব্ল্যাকমেলিং এন্ড তাদের স্বার্থ সিদ্ধি ছাড়া আর কি করতে পারে? কাজে তিপ্রাসা জনগোষ্ঠী বুঝে গেছে all are frauds and cheats, no more with them. আমাদের ন্যাশনাল পার্টি করতে হবে, যে ন্যাশনাল পার্টি তিপ্রাসার জন্য কিছু করে দেখাতে পারে, and that is none other than Congress, Indian National Congress. আজকে এই নির্বাচনে টের পাবেন আগামী দিন। আমার বিশ্বাস তিপ্রাসা কংগ্রেসের পাশে এসে দাঁড়াবে এবং দুটো আসনই ব্যাপক ভোটে বিজেপিকে পরাস্ত করবে। এই চুক্তির পূর্বে আমরা আপনাকেও একাধিকবার দেখতে পাই সেখানে তিপ্রামাথার প্রাক্তন চেয়ারম্যান প্রদ্যোৎ কিশোর দেববর্মনের সাথে দেখা করতে। সেখানে কি কথা হয়েছিল জনগণ জানতে? না দেখুন, এখন কি হয়েছে, আমরা তো প্রত্যেক ছোট বড় রাজনৈতিক দল যারাই রয়েছে আমরা তাদেরকে, নেতাদেরকে আমরা শ্রদ্ধা করি, ভালোবাসি। আর প্রদ্যোৎ কিশোর দেববর্মাকে তো আমরা ভালোবাসতাম, ভালো এখনো বাসি। এখন আমাদের হঠাৎ একদম বললো যে একটু আসুন না অ্যাসেম্বলির মধ্যে একটু কথা বলি, নির্বাচন তো এসে গেছে। তো আমরা সেই বিশ্বাস নিয়ে যাই যে কথা বলবে। এখন আসল उद्देश्य হচ্ছে আমাদের जुजुआ ভয় দেখিয়ে যে देखो सुदीप राय बर्मन पीसीसी प्रेसिडेंट आ गए, आप लोग अभी भी हमारा जो मेरा बहन को या दो मंत्रियों को शामिल ना करने से हम लोग कांग्रेस के साथ चला जाएगा। এই জিনিসটা দেখিয়ে হঠাৎ করে দেখলাম কি এতগুলো ক্যামেরা নিয়ে লোক, তখনই বুঝে গেলাম যে ডাল মে কুছ কালা হ্যায়। ঠিক আছে, আমাদেরকে বিক্রি করেও যদি তিপ্রাসা জনগোষ্ঠীর জন্য কিছু আদায় করতে পারে আপত্তি নেই, কিন্তু দেখলাম একটা কলা পাতার মধ্যে একটা স্বাক্ষর কিছুই নেই, সারমর্ম কিছুই নেই। মানে মানুষকে ভুল বোঝার জন্য, দেখো मैंने ला दिया तुम्हारे लिए, क्या ला दिया? लड्डू, दिल्ली का लड्डू लाया। এই বুঝিয়ে তারা তাদের আসল উদ্দেশ্যটাকে সিদ্ধি করতে পারলো যে দুজনকে মন্ত্রী আর নিজের বোনকে পার্লামেন্ট ইলেকশনে ওই ভারতীয় জনতা পার্টি। কেন তোমরা দাঁড় করালে না ভারতীয় জনতা পার্টিকে? কেন বললে না তোমাদেরকে সমর্থন করতে? কেন তোমার বোন গিয়ে তুমি বিজেপি, নাও ইউ আর পার্ট এন্ড পার্সন অফ দ্য বিজেপি। তাহলে গত নির্বাচনে তার মানে তোমাদের অভিসন্ধি ছিল বিজেপি ক্ষমতায় নিয়ে আসা, যার জন্য 20টা আসনের বাইরে তুমি আরো 22টা আসনে প্রার্থী দিয়েছ। তার মানে কি, মানে কংগ্রেস সিপিএমের জোটটা যেন জিততে না পারে, কিছু ভোট ওই যে আবেগপ্রবণ কিছু তিপ্রাসাদ তারা তাদের ওই আনারস সিম্বলে ভোট দিয়ে ওই ভোটটাকে কেটে আমাদেরকে জিততে দেয়নি। তার মানে রাইট ফ্রম ডে ওয়ান ইন লিউ অফ হোয়াট?
কিসের বিনিময়ে তুমি তাদেরকে ক্ষমতা আসতে দিলে? বুঝতে কেউ বাকি নেই। এই কোশ্চেনগুলো তো আমার না, এই কোশ্চেনগুলো তীব্রাসা করছে এখন, তীব্রাসা জনগোষ্ঠী করছে এখন। যে এই যে যতগুলো স্লোগান, পয়লা জাতি, উলা পার্টি, ওয়ান লাস্ট ফাইট, নো কম্প্রোমাইজ, গ্রেটার ত্রিপুরাল্যান্ড, কনস্টিটিউশনাল সলিউশন, অল ওয়ার ভেগ। এর হিডেন এজেন্ডা ছিল আরেকটা, যে হিডেন এজেন্ডা তারা হাসিল করতে পেরেছে ভারতীয় জনতা পার্টি থেকে। আমরা দেখতে পাই যে বিজেপি ইতিমধ্যেই তাদের দুটি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করে দিয়েছেন। পশ্চিম ত্রিপুরা আসন থেকে সেখানে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, এখানেও নানান আলোচনা রয়েছে, কেননা সেখানে যিনি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিককে সরিয়ে দেওয়া হয়েছে। এবং তার পাশাপাশি আমরা যদি দেখি পূর্ব ত্রিপুরা আসন থেকে যিনি প্রার্থী, তিনি হচ্ছেন রাজ্য রাজনীতিতে একেবারেই নয়া মুখ, তিনি হচ্ছেন মহারানী কৃতি সিং দেববর্মা। এবং একটা মহল আলোচনা করছেন যে শুধুমাত্র ত্রিপুরা মথার যিনি প্রাক্তন চেয়ারম্যান প্রদ্যুৎ কিশোর দেববর্মনের নাম করে পূর্ব ত্রিপুরা আসন থেকে কৃতি সিং দেববর্মা তিনি জয়ী হতে চলেছেন। এ বিষয়ে আপনি কি বলবেন? দেখুন, এই সবটা খেলা নষ্ট করেছে বিপ্লব কুমার দেব। আমি সেদিনকে প্রেস কনফারেন্সে বলেছি, বিপ্লব কুমার দেব, প্রদ্যুৎ কিশোর দেববর্মা দুবাইতে গিয়ে এই টোটাল প্ল্যানিংটা করেছে। প্রতিমা ভৌমিক মহোদয়ের হাত ধরে যার আগমন বিপ্লব কুমার দেবের, কি অপরাধ প্রতিমা ভৌমিককে বাদ দেওয়া হয়েছে আমরা জানতে চাই। বিপ্লব দেবকে কেন বাদ দেওয়া হয়েছিল মুখ্যমন্ত্রী থেকে আমরা জানতে চাই। কি কি অপকর্ম করেছিল এটা কি আমাদের কারো অজানা? আমি ব্যক্তিগত আক্রমণে বিশ্বাস নই, কিন্তু সবাই জানি মোটামুটি ভাবে যে বিপ্লব দেবের কি কি দুর্বলতা ছিল, কি কি কারনামা ছিল, যেটা হায়েস্ট অথরিটির কাছে পৌঁছেছিল, যার প্রেক্ষিতে ওনাকে বাদ দেওয়া হবে। এখন সে ওটার সুযোগ নিয়ে দিল্লিতে লবি করে দুটো পার্লামেন্টারিয়ান, রেবতী ত্রিপুরা, তার দোষ কি? তাকে কেন বাদ দেওয়া হলো? প্রতিমা ভৌমিক দুঃসময়ের একজন বিজেপি একজন কর্মকর্তা, তাকে কেন বাদ দেওয়া হলো? ভালোই তো করছিল, একটা দেশের একটা প্রতিমন্ত্রী, কর্মীদের পাশে থাকে, কর্মীদের ভালোবাসে, বিপদে আপদে ঝাঁপায় উনি। বিজেপির মধ্যে একজন যদি নেতা নেত্রী থেকে থাকেন যে কর্মীদের ডাকে সাড়া দিয়ে ঝাঁপিয়ে পড়ে পাশে থাকে, আমি অন্য দল করতে পারি, কিন্তু যার যেটা প্লাস পয়েন্ট পজিটিভ সেটা আমার তো বলতে দ্বিধা নেই। প্রতিমা ভৌমিক ওয়াজ দ্য অনলি লিডার ইন বিজেপি যে কর্মীদের পাশে দুঃখ সুখে উনি থাকতেন, তাকে বাদ দেওয়ার মানেটা কি? তাহলে পুরোটা খেল বিপ্লব কুমার দেব করেছেন। এবং নট অনলি দ্যাট, বর্তমান যার নেতৃত্বে রাজ্য সরকার চলছে তাকেও ডিস্টেবিলাইজ করার একটা চক্রান্ত উনি করে বেড়াচ্ছেন। আগামী দিন ত্রিপুরা উনি যদি যেতেন, ওই যে কালো দিনগুলো আবার পুনরায় ফিরে আসবে। আমার বিশ্বাস ভারতীয় জনতা পার্টির বন্ধুরা যারা রয়েছেন, আমি তাদের কাছে বিনম্রভাবে আবেদন করব, সাবধান বন্ধুরা। আর আমি আপনাদের একটা বিরাট অংশের মানুষ কংগ্রেসী পরিবার থেকেই তো গেছেন, আমাদের হাত ধরে আপনাদের রাজনৈতিক আঙ্গিনায় আপনাদের প্রবেশ। আজকে আমি আপনাদের কাছে গুরু দক্ষিণা চাইছি, আশিস শাহকে ভোট দিন। কংগ্রেসে ফিরে আসতে হবে না, সারা দেশ রাজ্যের কথা বিবেচনা করে বিপ্লব দেবকে পরাস্ত করুন। পশ্চিম ত্রিপুরা আসনে অনেককে আমি সরসারা রশিদ দিকে আমি শিখেছি, এবিসিডি শিখিয়েছি রাজনীতিতে, তারা আজকে বিজেপিতে। আই অ্যাপিল টু দেয়ার গুড কনসিয়াস, আসুন আমাদেরকে ভোট দিয়ে যেতে হবে। সরকারের, রাজ্য সরকারের পতন ঘটবে না, কিন্তু দলটা একটা বিপদে চলছে, এটাকে সঠিক রাস্তায় আপনারা নিয়ে আসতে পারবেন। মাই অ্যাপিল টু অল দ্য ফর্মার কংগ্রেসম্যান যারা আজকে বিভিন্ন পদে আসীন রয়েছেন, কর্মী স্তর থেকে আরম্ভ করে নেতৃত্ব স্তরে, দয়া করে রাজ্যটাকে বাঁচান, দেশটাকে বাঁচান। ভোট ফর কংগ্রেস।
বিজেপির একটা স্লোগান আমরা শুনতে পাই, আব কি বার 400 পার, এবং সেখানে আমরা যদি বলি বিজেপির সেখানে প্রার্থী তালিকা বা প্রার্থীদের নাম ঘোষণার পর থেকে আমরা তাদের মধ্যে একটি আত্মবিশ্বাস দেখতে পাচ্ছি যে প্রধানমন্ত্রীকে ত্রিপুরার 2টি আসন উপহার দেবে। এই আত্মবিশ্বাসকে নিয়ে কি? না দেখুন, এগুলো স্লোগান কর্মীদের মনোবলকে চাঙ্গা রাখার জন্য। যদি আপনি বার 400 পার হতো, এই প্রদ্যুৎ কিশোরের বোনকে বিজেপি চিহ্ন প্রতীকে দাঁড় করাতেন না। যদি আত্মবিশ্বাস হতো তাহলে ওই নীতিশ কুমারকে সরকার ভেঙে বিহারে নিতেন না। যদিও এটা উল্টো আমাদের ব্লেসিং ইন ডিসগাইজ হয়েছে, বিহারে দেখবেন উল্টো বিহারের ভোটাররা মানে নীতিশ এবং বিজেপিকে শিক্ষা দেওয়ার জন্য ভোট প্রদান করবে। যদি এরকম হতো তাহলে এনসিপিকে ভাঙাতেন না, শিবসেনাকে ভাঙাতেন না, কিংবা ওই এডিএমকে ভাঙাতেন না। আসল কথা কিছুই তো করেননি, উনি জানেন মানুষ ক্ষেপে আছে। এখন কখনো রাম মন্দির, কখনো ওই পোখরানে গিয়ে যুদ্ধ মহড়া, কখনো বিভিন্ন ইমোশনাল ভাবে মানুষের দৃষ্টিকে ঘুরিয়ে দেওয়ার জন্য ওই সিএএ, মানে ডিভাইসিভ পলিটিক্স বেছে নিয়ে হিন্দুত্ব এজেন্ডাকে বেছে নিয়ে এই যে 370টা আসন বিজেপি জিতবে বলে যে ওনারা বলছেন, ফার অ্যাওয়ে ফ্রম ট্রুথ। আমাদের আরএসএস এর রিপোর্টও তো আমাদের কাছে আছে। আরএসএস বলছে 200 পার করা কঠিন। আরএসএস রিপোর্ট বলছে, ইন্টারনাল রিপোর্ট বলছে 200 পার করা কঠিন। ভারতবর্ষের মানুষ ওই জায়গায় নেই। এটা 2004 সালের নির্বাচনের আরেকটা সেকেন্ড 2004 নির্বাচনের রেজাল্ট হতে যাচ্ছে। শাইনিং ইন্ডিয়া যেরকম ভাবে যেই প্রচার, যেই হাইপ, মিডিয়া হাইপ, আপনি বলুন তো কটা ইলেকট্রনিক্স চ্যানেল এই যে এত বড় একটা স্ক্যান্ডেল এই ইলেকট্রাল বন্ড নিয়ে কটা খবরের কাগজ কভার করেছে, কটা ইলেকট্রনিক্স মিডিয়া ন্যাশনাল চ্যানেল দেখিয়েছে বলুন না? এটা তো গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক। চোরকে চোর বলে, ডাকাতকে ডাকাত বলা যাবে না। আমার ডাকাতকে সাধু বলতে হবে। যেহেতু ওই রাম মন্দির উদ্বোধন করেছেন, এই ডাকাতটাকে আমার সাধু বলতে হবে। যেহেতু ওই ইয়েতে গিয়ে আপনার গুজরাটের ওই জায়গাটার নাম কি, যেখানে স্কুবা ডাইভিং করে গিয়ে ময়ূরের পাখা গুঁজে দিয়েছিল, দ্বারকা গিয়ে স্কুবা ডাইভিং করে গিয়ে ময়ূরের পাখা গুঁজিয়ে দিয়ে প্রণাম করছে। আমার ডাকাতকে আমার সাধু বলতে হবে? আমার ওই নির্বাচনের প্রাক মুহূর্তে ওই কি বলে কেদারনাথ বাবার ওখানে গিয়ে গুহার মধ্যে বসে ধ্যান করে আবার চোখ খুলে দেখছে ইলেকট্রনিক মিডিয়া কভার করছে কিনা, এ ডাকাতকে আমার সাধু বলতে হবে? ইলেকট্রনিক্স মিডিয়া তো, খবরের কাগজ তো সম্পূর্ণটা বেহায়ার মতো, নির্লজ্জতার মতো এই সমস্ত ঘটনা আড়াল করে তাদের সুবিধা অনুসারে যে কিছু প্রশ্ন নিয়ে মানুষকে বিভ্রান্ত করে। কিষানের কথা নেই, ছাত্র যুবক বেকারত্ব জ্বালা কথা নেই, ডিবেট নেই, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম মূল্য বৃদ্ধি নাগালের বাইরে সাধারণ মানুষের কিছু নেই। শুধু শুধু মানুষকে বিভাজন, মানুষকে দৃষ্টি অন্যত্র ঘুরিয়ে দেওয়ার জন্য কিছু কিছু ইস্যু নিয়ে আজকে ডিবেট হতে দেখি ইলেকট্রনিক্স মিডিয়া, খবরের কাগজে নিউজ করে। কোথায় একটা শিরোনাম মতো রিগার্ডিং ইলেকট্রাল বন্ড আমরা দেখিনি? যে দিস গভর্নমেন্ট ডিজার্ভস টু বি থ্রোন আউট অফ পাওয়ার, দিস গভর্নমেন্ট ইজ a dacoit run by a dacoit and a handful of thieves and dacoits, they should be thrown out of power. স্যার, সেখানে যদি আমরা বলি পেট্রোল, ডিজেল এবং জ্বালানি গ্যাসে কিছুটা মূল্য কমিয়ে দেওয়া হয়েছে এবং 5% দিয়ে দেওয়া। এই দেখুন, আপনারা ইন্টেলেক্ট অফ দ্য সোসাইটি, 2 টাকা কমিয়েছে পেট্রোল ডিজেল, কত টাকা বাড়িয়েছে? এর আগে কত টাকা বাড়িয়েছে? কাঁচা তেলের এখন পার ব্যারেল ইউএস ডলার কত, কত টাকা এক্সাইজ ডিউটি, কত টাকা ব্যাট বসিয়ে এত টাকা বাড়িয়েছে। এটা তো আরো কমানোর কথা। প্র্যাকটিক্যালি ইউপিএ জামানা দেখ যে কাঁচা তেলের যে ইউএস ডলার পার ব্যারেল ছিল, এখন তো তার অর্ধেক। তখন যখন এত 140 টাকা পার ব্যারেল ইউএস ডলার, তখন কত দাম ছিল পেট্রোলের? 61-62 রুপিস হাই, 65 রুপিস হাইয়েস্ট। এখন তো কাঁচা তেলের দাম কমেছে, তাহলে 65 নিচে আসার কথা। তো আপনারাও কাবাসি দিচ্ছেন এই সমস্ত। 100 টাকা আপনার কি বলে পার সিলিন্ডার কমিয়েছে। কত ছিল ইউপিএ জামানা? 415।
এখন কত? প্রায় 1100-1200 টাকা। তাহলে কোথায় কি কমিয়েছে? এগুলো হচ্ছে মানুষের মেমোরি যেহেতু শর্ট লিভড, স্বল্প মেয়াদ, কাজে মানুষ ভুলে গেছে, ভাবছে মানুষ এত বোকা না। আমার বিষয়ে আমাদের দায়িত্ব হচ্ছে, আপনাদের দায়িত্ব হচ্ছে এগুলোকে রিফ্রেশ করা, মানুষের মেমোরিকে রিফ্রেশ করা। কেন্দ্রীয় সরকারের একটা দাবি থাকে যে তারা কৃষকদের জন্য যা করেছে তা কোনো সরকার করে। এই কৃষকরা যারা আজকে আন্দোলন করছে, মোদী সাহেবের, আপনি তো যদি বলতেন আমি দেখিয়ে দিতাম, আমি সব রিলগুলো সেভ করে রেখেছি। এমএসপির আইন করবে কোথায়? উল্টো 3টে কালো আইন করেছিল, যেগুলোকে পরবর্তী সময় আন্দোলনের চাপে প্রত্যাহার করতে হয়েছে। কৃষকরা, তারা তাদের চাষিরা, কৃষকরা তাদের তাদের ন্যায্য মূল্য তারা পাচ্ছে না। কাজে মিনিমাম সাপোর্ট প্রাইসটাকে তারা একটা লেজিসলেশনের মাধ্যমে, আইনের মাধ্যমে তারা বাড়াতে চাইছে, সেটা করতে নারাজ। সেই জায়গায় কংগ্রেস দল এই একটা আইন পাশ করবে প্রতিশ্রুতিবদ্ধ কৃষকদের স্বার্থে। কাজে যা বলছে তার থেকে অনেক দূরে। এবং দেখবেন এই রাজ্যে কৃষক, শ্রমিক, বেকার, ছাত্র, যুবক, মহিলা সবাই মিলে এই দলকে, বিজেপিকে এবার শায়েস্তা করে পরাস্ত করবে। এর মধ্যে আমরা দেখতে পাই যে কংগ্রেস দলের কিছু যুব নেতৃত্ব রয়েছে বা কংগ্রেস দলের কিছু নেতৃত্বরা রয়েছে যারা বর্তমানে বিজেপি শিবিরে বিজেপির পতাকা নিচে যায়। এর কি কোনো প্রভাব পড়বে মনে হয়? না, উই আর হ্যাপি। ডাস্টবিনের মেটেরিয়াল কিছু আছে, ডাস্টবিনেই যাবে, ডাস্টবিনে থাকতে পছন্দ করবে। তো ডাস্টবিনের মেটেরিয়াল ডাস্টবিনে গেছে, আমরা ভালো হয়েছে, খুশি হয়েছি। এতে কোনো মানুষের, শুনুন, মানুষ কে থাকলো, কে গেল, কে এলো, নির্বাচনের মৌসুমে এরকম দল পাল্টাপাল্টে বহুজন করে, ঠিক আছে? দে আর নট এফেক্টিভ। মানুষের মূল কোর এজেন্ডা থেকে এই সমস্ত জিনিস করে দেখবেন এখন নির্বাচন এসছে তো যোগদান সভা করে, কিছু কিছু ধরপাকড় করে এরা মঞ্চের মধ্যে আমাদের ওয়ার্কার্স মডেল ডিমোরালাইজ করার জন্য এগুলো জিনিসগুলো করবে। এটা ভোটে কোনো রিফ্লেকশন হবে না, এবং যারা জোর করে নিয়ে যাবে তারা আশা কর তারা তাদেরকে ভোট দেবে না। আমরা দেখতে পাই যে ইতিমধ্যে আপনাদের প্রতিদ্বন্দ্বী দল তাদের প্রার্থী ঘোষণা করে দিয়েছেন। আপনাদের পূর্ব ত্রিপুরা আসনে এখনো ঘোষণা হয়নি। আমরা ইন্ডিয়া জোট দেখতে পাচ্ছি, যেখানে রাজ্যে সিপিআইএম দল বর্তমান রয়েছে, তাদের নেতৃত্বদের সাথে কি পূর্ব আসনটাকে আমরা দেখতে পাবো যে আপনারা একজোটে থাকবেন, বা আপনাদের প্রচার প্রসারের ক্ষেত্রে কি আমরা সেই ইন্ডিয়া জোট কায়েম থাকতে দেখব? একদম ইন্ডিয়া জোট দিল্লির নেতৃত্বের সঙ্গে কথাবার্তা বলে একটা সিদ্ধান্ত নিয়েছে। আমরা পশ্চিম ত্রিপুরায় লড়াই করছি, ওনারা পূর্ব ত্রিপুরায় লড়াই করবেন, এবং যতটুকু আমি জানি আগামীকাল বামপন্থীদের প্রার্থী ঘোষণা হবে। তারপরে এক যুগে আমরা নেমে দেশের কথা বিবেচনা করে মাথায় রেখে, রাজ্যের কথা বিবেচনা করে মাথায় রেখে আমরা তো নামবই, এবং আম জনসাধারণ সকলকে আমরা আহ্বান করব, আমাদের নৈতিকভাবে আপনারা সমর্থন করুন, সমস্ত দিক দিয়ে সহযোগিতার হাত বাড়ান, যাতে করে এই ফেসিবাদী সরকার, এই দুর্নীতিগ্রস্ত সরকার, এই ধোঁকাবাজি সরকারের আমরা তাদের পরাজয় আমরা সুনিশ্চিত করতে পারি। এবং 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 ছোট দলগুলো যেগুলো হয়তো আমাদের সাথে নেই, তাদের কাছে আমাদের আবেদন থাকবে, প্লিজ ফর দ্য গ্রেটার ইন্টারেস্ট অফ দ্য নেশন, প্লিজ কাম উইথ আস, জয়েন হ্যান্ডস, লেট আস ডিফিট দিস ইভিল ফোর্সেস। যারা সংবিধানকে চেঞ্জ করতে চাইছে, হিডেন এজেন্ডা কি? হিডেন এজেন্ডা হচ্ছে যে 2/3 যদি আমরা পাই, আমরা হিন্দু রাষ্ট্র ঘোষণা করব। 2/3 আসন যদি আমরা পাই, আমরা দেশের সংবিধানকে চেঞ্জ করব, সেকুলার শব্দটা উঠিয়ে দেব, ফ্যাসিবাদী ব্যবস্থাপনা চালু করব, হিটলারের রাজ কায়েম করব, দেশে এক ব্যক্তি শাসন কায়েম করব, এক পার্টি এক ব্যক্তি শাসন কায়েম করব এই দেশে। এই তো হিডেন এজেন্ডা। সকলকে এগিয়ে আসার জন্য আবেদন রাখবো। আমরা ইতিমধ্যে দেখতে পাই যে দপ্তর গতকালকে সেখানে বিভাগ করে দেওয়া হয়, যে দুজন নতুন মন্ত্রী হয়েছেন। ইতিমধ্যে আমাদের কাছে সূত্রের খবর রয়েছে অনিমেষ দেববর্মা এবং তার পাশাপাশি বিশ্বকেতু দেববর্মা, তারা তাদের এই যে পাওয়া পদ, সেই পদ থেকে ইস্তফা দিতে চলেছে। এই বিষয়ে আপনি কি বলবেন? আমার জানা নেই, ইট ইজ আপ টু দেম, লেট দেম ডিসাইড। এই নিয়ে আর কোনো মন্তব্য করতে চাই। নির্বাচনী প্রাক মুহূর্তে সন্ত্রাস, সেটা বিরোধী দলগুলোর সর্বসময়ের একটা অভিযোগ থাকে। এই 2024 লোকসভা নির্বাচনে এই ধরনের পরিস্থিতি যেন সৃষ্টি না হয়, সেক্ষেত্রে আপনি কি বলবেন? আমার ইলেকশন কমিশন, আমাদের যিনি এখানে মুখিয়া, যার ইলেকশন কমিশনের যিনি, যার চোখ কান দিয়ে নির্বাচন কমিশন যিনি দেখেন, আমাদের দলের তরফ থেকে একটা ডেপুটেশনে গত
তারিখ ওনারা মিলিত হয়েছিলেন এবং আমাদেরকে আশ্বস্ত করেছেন যে নির্বাচন ফ্রি অ্যান্ড ফেয়ার করার জন্য সমস্ত রকম ব্যবস্থাপনা ওনারা করবেন। আমরা বিশ্বাস করি নির্বাচন গণতন্ত্রের একটা উৎসব। এই রাজ্যের উৎসবের মেজাজে 93-94% অব্দি ভোটাররা ভোট প্রদান করতো। আমার বিশ্বাস সে ব্যবস্থাপনা করবেন এবং জনসাধারণের কাছে আমার এপিল থাকবে, গণতন্ত্রে গণদেবতারাই হচ্ছে শেষ কথা। গুন্ডা পান্ডা সন্ত্রাস মাসলম্যান মানি পাওয়ার ডাজেন্ট ম্যাটার। আম জনসাধারণ যে সিদ্ধান্ত নিয়ে সকাল সকাল ভোট প্রদান করে, গুন্ডা পান্ডা সব ঢেকে কুল পাবে না। একেবারে শেষ মুহূর্তে দাঁড়িয়ে ত্রিপুরাবাসীর উদ্দেশ্যে কি মেসেজ রাখবেন? দেশ আপনার, এই নির্বাচন কংগ্রেস কিংবা বামপন্থীদের নির্বাচন নয়। এই নির্বাচন দেশের নির্বাচন। দেশবাসী হিসেবে দেশের সার্বিক যে চিত্র আপনারা জানেন, কারো কাছে এটাও জানা না। দেশটাকে বাঁচাতে হবে। যারা অতীত দেখবেন, তাদের ইতিহাস দেখবেন, যারা এখন রাষ্ট্রবাদী দল বলে নিজেদেরকে দাবি করে, তাদের স্বাধীনতা আন্দোলনে তাদের ভূমিকাটা কি ছিল জেনে যাবেন। মাফিনামার দল মাফিনামা লিখত, ভুল হয়েছে, তাদের ডিএনএতে হচ্ছে এই। যারা স্বাধীনতা আন্দোলনে দিল কংগ্রেস, তাদেরকে আজকে প্রশ্ন করছে যারা ওই স্বাধীনতা আন্দোলনে পঞ্চম বাহিনীর ভূমিকা অবতীর্ণ ছিল। আমার এপিল থাকবে আপনাদের সকলের কাছে, সকাল সকাল বেরিয়ে গণতন্ত্রকে বাঁচাবেন, ইন্ডিয়া জোটের প্রার্থীদেরকে সমর্থন করবেন, সমস্ত ভয় ভীতি কাটিয়ে, প্রলোভন কাটিয়ে দেশের স্বার্থে সমস্ত রাজনৈতিক চিন্তাধারা ঊর্ধ্বে উঠে আপনারা ভোট প্রদান করবেন ইন্ডিয়া জোটের সমর্থনে। আমার প্রত্যাশা সেটাই থাকবে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে, আপনার মূল্যবান সময় থেকে সময় দেওয়ার জন্য আমাদের। এবং আমরা এতক্ষণ পর্যন্ত রাজ্য রাজনীতিতে যে বিষয়গুলোকে নিয়ে প্রত্যেকের মনে নানান প্রশ্ন রয়েছে, সমালোচনা রয়েছে, সেই বিষয়গুলো সত্যি করে তুলে ধরার জন্য আমরা একান্ত সাক্ষাৎকারে ছিলাম রাজ্যের হেভিওয়েট নেতৃত্ব আগরতলা বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুদীপ রায় বর্মন স্যারের সাথে। এখনকার মতো আমাদের এই একান্ত সাক্ষাৎকার আমরা এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেট দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার।